আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে আমি ফারজানা নিশি আছি। ভ্যানিটি প্রকল্পের নামে দেশি বিদেশি ঋণ নিয়েছিল আওয়ামী লীগ, যার বোঝা টানতে হবে দীর্ঘ সময়। সংসদে বাজেট আলোচনায় এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। প্রস্তাবিত বাজেট জীবন বান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সংকট, অর্থ পাচার ও দুর্নীতি সবকিছু সামনে রেখে বাজেট করতে হয়েছে। এই খাতের সীমাহীন দুর্নীতি। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনকল্যাণে সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বাজেটকে জীবন বান্ধব উল্লেখ করে সংসদ নেতা বলেন, এ কারণেই বাজেট উপস্থাপনের পর বাড়েনি নিত্যপণ্যের দাম। আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। সংসদ নেতা বলেন, অর্থনৈতিক সংকট, অর্থ পাচার, দুর্নীতি সবকিছু সামনে রেখে বাজেট করতে হয়েছে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে নেওয়া হয়েছে রাষ্ট্রীয় উদ্যোগ। এই বাজেটের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সাধারণ সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা, অর্থনীতিতে ধীরে ধীরে শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসা, বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। তারেক রহমান বলেন, আত্মপ্রচারের প্রকল্পের কারণেই অহেতুক দেশি বিদেশি ঋণ নেওয়া হয়েছিল, যে বোঝা দীর্ঘ সময় ধরে টানতে হবে এই জাতিকে। অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকতে বিদেশিদের হাতে গ্যাস ফিল্ড তুলে দেওয়া হয়েছিল। বেশ কিছু প্রজেক্ট, যেটিকে বলা যায় ভ্যানিটি প্রজেক্ট, এই প্রজেক্টগুলো গ্রহণ করার মাধ্যমে অহেতুকভাবে দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে রেভিনিউ কালেক্ট হয় না, ফলে বাড়তি বাইরে থেকে টাকা দিয়ে এই বৈদেশিক ঋণগুলোকে শোধ করতে হচ্ছে এবং শুধু অল্প সময় না, লম্বা একটি সময় ধরে আগামীতে হয়তো জাতিকে এই বোঝা টানতে হবে। দেশের স্বার্থে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। দেশের অর্থনীতিকে ঋণ নির্ভরতা থেকে বের করে বিনিয়োগ ও উৎপাদনমুখী করার পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সময় করের হার আরো কমিয়ে 5% করার প্রস্তাব। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আজ সংসদে পাশ হবে অর্থ বিল। শর্ত সাপেক্ষে 5 অর্থ বছরের জন্য 2.5% হারে ছাড় দেওয়া হতে পারে কর্পোরেট ট্যাক্স। এনবিআর জানায়, মূলত বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্প উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও কর জিডিপি বাড়াতে ব্যবসার ক্ষেত্রে এই ছাড় দেওয়া হতে পারে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর হারে ছাড় দেওয়া হতে পারে 5%। মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে 25,000 টাকা বাড়ানো হতে পারে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা। অর্থ বছর জানুয়ারি টু ডিসেম্বর করার প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদে তিনি দাবি করেন, পাচারের অর্থ ফিরিয়ে আনার প্রস্তাবনা নেই ঘোষিত বাজেটে। বলেন, 15 বছরে গুটি কয়েক অসৎ ব্যবসায়ী লুট করেছে দেশের সম্পদ। সরকার সৎ হলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় সম্ভব। স্বাস্থ্য খাতের সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, কপি পেস্টের জোড়াতালির নীতিতে চলছে দেশের স্বাস্থ্য খাত। আহ্বান জানান অতি দ্রুত মগবাজারের রাতদিন হাসপাতাল খুলে দেওয়ার। বিরোধী দলীয় নেতা আরও বলেন, মৌলিক অধিকারে পিছিয়ে থাকার কারণে পার্বত্য এলাকায় অস্থিরতা। পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই। আস্থা যদি তাদের মধ্যে তৈরি হয় যে ট্যাক্স শুধু ওয়ান ওয়ে টানেল নয়, এটা 2 ওয়ে টানেল, আমি দিব আর বিপদে পড়লেও আমি পাবো, সেই রকম আসল দেশের ব্যবসায়ীরা, উন্নত দেশের ব্যবসায়ীরা যেভাবে এই ট্যাক্স দিয়ে থাকেন, আমাদের ব্যবসায়ীরা সেটা দিবেন বলে আমি বিশ্বাস করি।
ফিফা বিশ্বকাপের খবর জানাবো রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নকআউট পরীক্ষা প্রতিপক্ষ এশিয়ান জায়ান্ট জাপান। এই ম্যাচে নেইমারকে আরো বেশি সময় মাঠে পেতে আশাবাদী সেলেসাও বস কার্লো আনচেলত্তি। আর ব্রাজিলকে হারিয়ে ইতিহাস তৈরির অপেক্ষায় হাজিমে মারিয়াসুর জাপান। যুক্তরাষ্ট্রের হিউস্টনে রাত 11টায় মুখোমুখি হবে দুদল। 14 বারের দেখায় 11 জয়ের বিপরীতে কেবল 1 হার ব্রাজিলের। হেক্সামিশনে নকআউট পর্ব শুরুর অপেক্ষায় ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে উঠলেও পারফরমেন্স নিয়ে আলোচনা সমালোচনা 5 বারের চ্যাম্পিয়নদের ঘিরে। গ্রুপের 3 ম্যাচের সবকটিতে গোল করে দলের কান্ডারি ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। জাপানের বিপক্ষেও তার উপরই আস্থা কার্লো আনচেলত্তির। রাউন্ড অফ 32-র ম্যাচে নেইমার শুরুর একাদশে থাকছেন না, বরং সবশেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে যে একাদশ নামিয়েছিলেন আনচেলত্তি, জাপানের বিপক্ষে পরিবর্তনের সম্ভাবনা কম। নেইমার দিন দিন ভালো ফিট হয়ে উঠছে। এখন আগের চেয়ে বেশি সময় খেলার সক্ষমতা তার হয়েছে, কিন্তু জাপানের বিপক্ষে সে শুরুর একাদশে থাকছে না। দুদলের 14 মুখোমুখিতে 11 জয় ব্রাজিলের, 2 ম্যাচ ড্র। শুধু একটি জিতেছে জাপান, সেটি দুদলের সবশেষ প্রীতি ম্যাচে। সেই ম্যাচটাই এশিয়ার পাওয়ার হাউসের আত্মবিশ্বাস। তবে বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে অন্যতম ভরসা তাকেফুসা কুবোকে পাচ্ছে না জাপান। কুবো ম্যাচ খেলার মতো অবস্থায় নেই। ব্রাজিলের বিপক্ষে আমরা তাকে পাচ্ছি না, আর আমরা ইতিহাস পরিবর্তন করতে পারি। ব্রাজিলের সাথে শেষ প্রীতি ম্যাচে আমরা তা করে দেখিয়েছি। তবে জাপানের এই মাইন্ড গেমে সাড়া দিতে চান না কার্লো আনচেলত্তি। নিউ জার্সি থেকে টেক্সাস এসে ম্যাচের আগের দিন সকালে হিউস্টনে দলকে শেষবারের মতো প্রস্তুত করেছেন ইতালিয়ান মাস্টার মাইন্ড। যদি বলেন মাইন্ড গেম, তবে এর মধ্যে আমরা নেই। কারো কোনো কথায় আমার মনোযোগ নেই। সামনের ম্যাচ, প্রতিপক্ষের কোয়ালিটি আর আমাদের ভালো ফলের প্রতি আমার মনোযোগ। ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন আর জাপান রানার্স আপ হয়ে নকআউটে এলেও বিশ্বকাপের গ্রুপ পর্বে দুদলই আনবিটেন। শুধু তাই নয়, গত বছরের অক্টোবর থেকে জাপান নিজেদের শেষ 10 ম্যাচ আনবিটেন। এ সময় হারিয়েছে ইংল্যান্ড, ব্রাজিলের মতো দলকে। হেক্সামিশনে ব্রাজিল আরো এগিয়ে যাবে নাকি বিশ্বকাপে টিকে রইবে এশিয়ার পাওয়ার হাউস জাপান, সেটি নির্ধারণ হবে টেক্সাসের এই হিউস্টন স্টেডিয়ামে। নকআউট উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় বিশ্বকাপ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, হিউস্টন, যুক্তরাষ্ট্র। এদিকে ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামছে জার্মানি, মরক্কো, নেদারল্যান্ডস। 12 বছর পর নকআউটে ডিমেনশেফট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হারে কিছুটা ব্যাকফুটে নাগলসম্যানের দল। বড় তারকারা এখনও অফ ফর্মে। বোস্টনে রাত 2:30টায় প্যারাগুয়ের বিপক্ষে শুরু হবে ম্যাচ। অপর হাই ভোল্টেজ ম্যাচে মেক্সিকোয় মঙ্গলবার সকাল 7টায় মরক্কোর প্রতিপক্ষ নেদারল্যান্ডস। স্ত্রীর গর্ভকালীন সন্তানের মৃত্যুর পর শোক নিয়েই এই ম্যাচে খেলবেন ডাচ তারকা কোডি গ্যাকপো। বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 90 বছর। বাংলাদেশের পাপেট ম্যান হিসেবে খ্যাত মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া এবং ক্যান্সারে ভুগছিলেন। কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন এবং সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন মুস্তাফা মনোয়ার। শিল্প এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 2004 সালে 21 পদক পান এই বরেণ্য শিল্পী। কাল 2 দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে রাজধানী বনানী কবরস্থানে। অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধিতে বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া লালমনিরহাটে ডালিয়া পয়েন্টে ফের বেড়েছে তিস্তার পানি। এদিকে সিরাজগঞ্জে নতুন করে ভাঙছে যমুনার পাড়। কুড়িগ্রামে ফুসছে দুধকুমার নদ, একই সাথে বাড়ছে ধরলা ব্রহ্মপুত্রের পানি। বাঁধ উপচে প্লাবিত নিচু এলাকা, নষ্ট হচ্ছে বীজতলা। স্থানীয়দের অভিযোগ, বাঁধের পাশের বালু তুলে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা। এই বালুগুলো সব বিক্রি করছে করিয়ে, এখন নাই পানিতে, পানি এখনো হয় নাই ঠিক মতো, তাতে পানি উসলি দৌড় মারছে। এই শাকিল যা বালুগুলো বিক্রি করছে, যদি বালু বিক্রি না ছড়াইতো তাহলে এখানে পানি হতো না। ঘটনাস্থল পরিদর্শনে গেলে এলাকাবাসীর তোপের মুখে পড়েন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ কর্মকর্তারা।
এদিকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে ফের বাড়ছে তিস্তার পানি। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের অন্তত 10টি গ্রাম। পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে 6টি শিক্ষা প্রতিষ্ঠান। পানির জন্য কোনো বেড়াতে পারিনি, খাইতে পারিনি, গরু ছাগল ধরে সমস্যা হয়ে আছে। তিস্তা নদী যদি ঘুরতো আমার নদী এলাকার মানুষ শোকে বসবাস করে থাকতো। বন্যার পানিতে তলিয়েছে গাইবান্ধা ও নীলফামারীর নিচু এলাকা। ঘরের ভেতরে পানি উঠায় দুর্ভোগে কয়েক হাজার মানুষ। তীব্র সংকটের মুখে বিশুদ্ধ পানি ও খাবার। আমার বিদ্যালয়টি আজকে বন্যায় প্লাবিত হয়েছে। মাস ছয়েক আমরা চলাচল অথবা বাচ্চাদের স্কুল যাওয়াটা খুবই কষ্ট। পানি উন্নয়ন বোর্ড বলছে উত্তরাঞ্চলের এসব নদ নদীর পানি আরও বাড়বে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁধের ভাঙন রোধের কাজ চলছে। আমরা যখনই দেখতেছি কোনো জায়গায় কোনো ধরনের ভাঙনের উপক্রম ভেঙে ভেঙে যাবে, তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙন বাড়ছে সিরাজগঞ্জের যমুনা নদীর পার। হুমকির মুখে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। সানজিদা শান্তা, চ্যানেল 24।